আজ শুনবেন অনন্যা করণের লেখা গল্প অপরাজিতা। আজ মৃত্তিকার জন্মদিন। 18 বছর সম্পূর্ণ হলো ওর। মৃত্তিকার ভালো নামটার মতো ডাক নামটাও ভারী মিষ্টি, মিঠাই। জন্মদিনের উপহার হিসেবে এক ভারী অদ্ভুত আর্জি নিয়ে যায় মিঠাই ওর মা শ্রীময়ীর কাছে। যা শুনে শ্রীময়ী খানিকটা অস্বস্তিতে পড়ে যায়। মিঠাইয়ের আবদার, মামনি, আজ থেকে আমি প্রাপ্তবয়স্কা, তাই তো? তবে যে গল্প আমি ঠাম্মি দিদুনের কাছে শুনেছিলাম, আজ আমি তোমার মুখে শুনব। আর সেটা হলো তোমার আর বাপির গল্প। সেই প্রথম দিন থেকে তোমাদের বিয়ে অবধি পুরো গল্প। চিঠির যুগে কিভাবে তোমাদের বিয়ে হলো সেটাই শুনব। শ্রীময়ী চোখ পাকিয়ে বলে ওঠে, খুব পাকা হয়েছিস তো। এসব বলা যাবে না, যতটুকু জানো তাই যথেষ্ট। মিঠাই কিন্তু নাছোড়বান্দা, সে আজ শুনবেই, নইলে কেকই কাটবে না। মুখ হাঁড়ি করে নিজের রুমে গিয়ে বসে। শ্রীময়ী না পারছে মেয়ের অভিমান ভাঙাতে, আর না পারছে ওর আবদার রাখতে। অবশেষে মেয়ের কাছে গিয়ে বলে, মিঠাই, গল্পটা কাল শোনাই, আজ কেকটা কেটে নে। বাপি এক্ষুনি এসে পড়বে দিল্লি থেকে। ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র তোর জন্য ছুটি নিয়ে আসছে বাপি। এমনটা করে না সোনা। মিঠাই কিছুটা নরম হয়ে বলে, প্রমিস করো কালই বলবে, নইলে কথা বলবো না কারোর সাথে। পাক্কা প্রমিস, শ্রীময়ী কথা দেয়। যাই হোক, মেয়ে কেক কেটেছে, এখন ওর আবদারের ব্যবস্থা করার পালা। শ্রীময়ী ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির প্রফেসর, বয়স 50 ছুঁই ছুঁই। সকাল 9টায় ইউনিভার্সিটিতে বেরোবে শ্রীময়ী। মেয়ে তখনও ঘুমিয়ে কাদা। যাওয়ার আগে একটা ডায়েরি ঘুমন্ত মিঠাইয়ের মাথার কাছে রেখে মিঠাইয়ের মাথায় হাত বুলিয়ে স্নেহচুম্বন দিয়ে বেরিয়ে যায় শ্রীময়ী। মিঠাই ঘুম থেকে উঠে ডায়েরিটা হাতে পেয়ে প্রথমে খানিকটা অবাক হলো। তারপর প্রথম পেজ খুলে দেখে ওর মায়ের ওকে উদ্দেশ্য করে চিরকুট। মিঠাই, আজ নিজের মুখে সবটা বলতে হয়তো পারবো না, কিন্তু তোর আর্জি রাখার জন্য কাল রাতে বসে একটা গল্প লিখলাম। তুই তো প্রাপ্তবয়স্কা, পড়লেই বুঝবি। এই গল্পের নায়ক নায়িকা হলো তোর বাপি আর মামনি। বাকিটা পড়ে নিস। আর মা, এই গল্পটাকে শুধু গল্প ভাবিস না, এর প্রত্যেকটা উক্তি ঘটনা সত্য। আর একটা কথা, সবটা জানার পর যখন আমি বিকেলে বাড়ি ফিরব, সব দিনের মতো আসবি তো ছুটে আমার কাছে? দূরে সরে যাস না প্লিজ। মিঠাই উৎসুকের সাথে ডায়েরির পাতা খুঁজে একটাই গল্প খুঁজে পায়, যার নাম অপরাজিতা। মিঠাই পড়া শুরু করে। অপরাজিতা। উফ, অবশেষে কলেজের ফাইনাল ইয়ারটা শেষ হলো। পরীক্ষা হল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে শ্রীময়ী একাই নিচু গলায় বলছিল। হঠাৎ পেছন থেকে, শ্রী, শ্রী, দাঁড়া! অঙ্কুশের চিৎকার। শ্রী নামটা শ্রীতমার বরাবরের বন্ধুমহলের ডাক নাম। ছোট থেকে স্কুল কলেজ সর্বত্র বন্ধুরা, এমনকি স্যার ম্যাডামরা ওকে শ্রী নামেই চেনে। আরে আস্তে আস্তে, এত ছোটাছুটির কি হলো অঙ্কুশ? তুই যে না দাঁড়িয়ে হল থেকে বেরিয়েই চলে যাচ্ছিস। আরে বাবা, দাঁড়াতাম তো, এতদিন একসাথে এলাম গেলাম, আজ না যাওয়ার কি আছে? ওহো, আমি ভাবলাম। যাকগে, এক্সাম কেমন হলো বল? মোটামুটি, পাশ করে যাব। উফ, আর ন্যাকামো শুরু করলি। ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্টের টপার তুই, আর বলছে পাশ করে যাব। এই, তুই কম যাস কোথায় রে? হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাস্টার্সে চান্স পেয়ে বসে আছিস। বলে শ্রী খানিকটা রেগে মুখ সরিয়ে নিল। উফ, আচ্ছা ঠিক আছে, অনেক বলেছিস, এবার চুপ কর শ্রী। ওকে, আচ্ছা চল, বাস ধরবি তো এখনই? বলেই হাঁটতে শুরু করে শ্রী। শ্রী, বলছে যে আজ একটু দেরি করে ফিরলে হয় না? না, হয় না অঙ্কুশ, আমি হোস্টেলে থাকি, তোর মতো বাড়িতে নয়। 6টার মধ্যেই ঢুকতে হবে। অঙ্কুশ স্বভাবতই চুপ করে যায়। কিছুক্ষণ দুজনেই চুপচাপ হাঁটতে থাকে। নীরবতা কাটিয়ে অঙ্কুশই বলে উঠল, শ্রী, তুই তো কালই হোস্টেল ছেড়ে আসানসোল মানে তোর বাড়িতে ফিরছিস। আর কি কোনো দিন দেখাও হবে না আমাদের? তোর সাথে কন্ট্যাক্ট? তুই আর এই কল্যাণীতে আসবি না? কলেজ রিইউনিয়ন হলেও আসবি না? পুরো ভুলেই যাবি আমার এই শহর কল্যাণীকে? শ্রী খিলখিলিয়ে হেসে ওঠে। কি হলো, হাসির মতো কি বললাম? অবাক হয়ে জিজ্ঞেস করে অঙ্কুশ। তুই সত্যিই হাসালি অঙ্কুশ।
আমার সাথে কন্ট্রাক্ট? চিঠি লিখিস তবে, ঠিক আছে? ওভাবে কন্ট্রাক্ট আমি তোর সাথে রাখতে চাই না শ্রী। ও, বুঝেছি। এর মানে তুই আর কখনো আমার সামনে আসবি না, তাই তো? সেটাই ঘুরিয়ে জানালি। তোর চিঠির ঠিকানা পাবো কোত্থেকে? তুই তো দিবি না। দেখ অঙ্কুশ, তুই আমার খুব ভালো বন্ধু। কখনো যদি তোকে দরকার হয় আমার পাশে, আমি আসবো নিজে সাহায্য চাইতে, কিন্তু এখন এসব নয়। তুই তো সবটাই জানিস। প্রেম আমার জন্য নয়, আমি পারবো না। যেটা তুই সেই ফার্স্ট ইয়ার থেকে চেয়ে এসেছিস, প্রেম ভালোবাসা এসব আমার জীবন থেকে চিরতরে মুছে গেছে ওই ঘটনার পর, বলে মাথা নিচু করে শ্রী। কিন্তু আমার নিজস্ব ইচ্ছের কি কোনো দাম দিবি না তুই? যা হয়েছে সে নিয়ে আমি তো কখনো তোকে কথা শোনাইনি শ্রী। হালকা হেসে শ্রী বলে, অঙ্কুশ, যে কথাটা তুই আজ বলছিস সেটাই একটা মুহূর্ত আসবে তুই অস্বীকার করবি। তুই ভুল ভাবছিস, এমনটা হওয়ার সুযোগ আমি দেব না। আর এতে তোর তো কোনো দোষ ছিল না শ্রী। দোষ গুণ কেউ দেখে না। আর তোর মন যে কোনো দিন আমায় ঘৃণা করবে না তার নিশ্চয়তা কোথায়? তুই তো সবটা জানিস। তোর কাছে আমি লোকাতে পারিনি, বা বলতে পারিস মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারিনি। আমার এই শরীরটা যে এক নরপশুর উপভোগ্য হয়েছে তা আমি হাজার চেষ্টা করলেও ভুলতে পারি না অঙ্কুশ। কেন তুই বুঝিস না? কত রাত আমার না ঘুমিয়ে গুমড়ে গুমড়ে কেটেছে। তখন আমার বয়স 7 কি 8। টিউশন পড়ানো শেষে আমায় কিছুক্ষণ থাকতে বলে টিউশন স্যার ফাঁকা বাড়িতে অশ্লীল আচরণ করে আমার সাথে। বাকিরা বাড়ি চলে যায়। তখন আমি এতটাই ছোট অঙ্কুশ, বুঝতেই পারিনি কি চাইছিল ওই নরপশু। শুধু কেমন অস্বস্তি অনুভব করছিলাম। বাড়ি ফিরেও সে কথা আমি কাউকে বলতে পারিনি। আমায় ভয় দেখিয়েছিল কাউকে জানালে আবার আমার সাথে অমন করবে। শুধু বাড়ি ফিরে চিৎকার করে কাঁদছিলাম। মা জিজ্ঞেস করলেও বোঝাতে পারিনি আমার খারাপ লাগাটা। টিউশন চেঞ্জ করতেও দেয়নি বাড়ি থেকে। আসল কারণটা তো তারা জানেই না। রোজ ভয়ে ভয়ে যেতাম পড়তে। এখনও সেসব আমি ভুলিনি অঙ্কুশ। এই জীবনে যে কোনো পুরুষের কাছেই যেতে আমি ভয় পাই, আঁতকে উঠি। মনে পড়ে সেই ভয়ঙ্কর সন্ধ্যের কথা। আমার এসবে আর জড়াস না অঙ্কুশ, প্লিজ। কেরিয়ারের জগতে খানিক জিতলেও অঙ্কুশ ভালোবাসার জগতের স্বাভাবিক ইচ্ছেগুলো মরে গেছে আমার। ওই দিক থেকে আমি হেরেই গেছি। আর তুই আমার থেকে অনেক সুস্থ জীবন ডিজার্ভ করিস। যত তাড়াতাড়ি ভুলবি তত ভালো। শ্রী এক দীর্ঘশ্বাস ফেলে। সরি শ্রী, আমি তোকে এই কথাগুলো মনে করানোর জন্য এসব বলছি না। আমি যে তোকে কতটা রেসপেক্ট করি তা তুই জানিস না শ্রী। এত কিছুর পরও তুই হার স্বীকার করিসনি। স্কুল কলেজ পড়াশোনা করছিস। আবার শুধু পড়াশোনা নয়, কতজনকে মেধা তালিকায় হারিয়ে শীর্ষস্থানে আছিস। ইউ আর দ্য আইডিয়াল উম্যান শ্রী। আমি তোকে সব ভুলিয়ে এক সুস্থ স্বাভাবিক জীবন দিতে চাই। তোরও অধিকার আছে সব কিছুর উপর। নিজেকে কেন সব আনন্দ থেকে গুটিয়ে রাখিস? আর শ্রী, শরীরটাই কি সব? মন, সেটার কোনো দাম নেই। আজ যদি তুই স্বইচ্ছায় এই ঘটনার শিকার হতিস, আমি স্বার্থপর হয়েই বলছি, তোর কাছে যেতাম না ভালোবাসার আর্জি নিয়ে। যে ঘটনার জন্য তুই দোষী নোস তার দায় কেমন করে তোকে দেই বলতো? কিছুক্ষণ চুপ করে থেকে শ্রী বলল, অঙ্কুশ, সত্যিটা আমি তাই তোকে বলেছিলাম, যাতে তুই আমার থেকে দূরে সরে যাস। তোকে ঠকানোর ইচ্ছে আমার ছিল না। শ্রী তারপর দুহাতে নিজের মুখ লুকিয়ে বলে চলে, অঙ্কুশ, হয়তো তোর সাথে আমার পরিচয়টাই হতো না। ওই ঘটনার পর অনেকবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দিতে। এই শরীরটার প্রতি তীব্র ঘৃণা হতো, বিশ্বাস কর। কিন্তু আত্মহত্যায় কি হতো? দুদিন লোকে শোক করত, আবার ভুলে যেত। আর ওই মানুষরূপী দানব নিজেকে উন্মুক্ত মনে করত। বাবা মা জানতেনই না কি ছিল আমার কষ্ট। ঘরভর্তি লোকের প্রশ্নে জর্জরিত হয়ে পড়তেন ওনারা। তাই আমি সিদ্ধান্ত নিই কিছুতেই হারবো না। পারলে সকলকে হারিয়ে দেখাবো। আর ভগবান যদি সাথে থাকে, ওই পশুর শাস্তি নিজে চোখে দেখে যাব। এই আশা আমি এখনও রাখি। খবরদার শ্রী, যত দুঃখই আসুক জীবনে, এসব কখনো ভাববি না। কথা দে, সমস্যার সমাধান যদি মৃত্যু হয় শ্রী, তবে জগতের জীবন কম, মৃত্যুই চোখে পড়বে।
আজকের দুঃখের জীবন শেষ করলে আগামী খুশিগুলোকে যে গলা টিপে মেরে দিবি, তার দায় কার? আর শাস্তি বলছিস? তুই খবর পা বা না পা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল এই ধরাধামেই ভোগ করবে। কিন্তু শ্রী, তার জন্য তুই নিজেকে কেন শাস্তি দিচ্ছিস? কেন আর 5 জনের মতো ভাবতে পারিস না নিজেকে? আমার জীবনটা আর 5 জনের মতো নয়, হয়তো তাই। সমবেদনা, দয়া আমার অনেকেই দেখাতে পারে অঙ্কুশ, হয়তো তুইও তাই দেখাচ্ছিস। কিন্তু আমি কারো দয়া নিয়ে জীবনে বাঁচতে চাই না। চাই শুধু জীবনের লক্ষ্যে পৌঁছে কোনো একদিকে জেতাতে এই হেরে যাওয়া সত্তাটাকে, আর কিচ্ছু না। আর তুই সমাজের উন্নত শ্রেণী থেকে আমার মতো অন্ধকার জীবনে ছায়া মারাস না। ওকে, তবে তুই তাই মনে করিস আমি তোকে দয়া দেখাচ্ছি? শোন শ্রী, কেরিয়ারে যতই তুই এগিয়ে যা, যতদিন না নিজেকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারছিস, ততদিন তুই জিতেও পরাজিত হবি। কারণ তুই মনটাকে মেরে ফেলেছিস। আর মন ছাড়া মানুষ নিজেও আনন্দিত হতে পারে না, কাউকে আনন্দ দিতেও পারে না। আর আনন্দ সুখ ছাড়া জীবনটা ওই মৃত্যুরই সমান। জীবনে একটা সময় আসবে আমার এই কথাগুলো মনে পড়বে। আজ আমি একটা কথা বলে যাচ্ছি শ্রী, আমার জীবনের শেষ দিনও যদি তোর সাথে দেখা হয়, আমি সেদিনও তোর অপেক্ষায় থাকব। আমি তোর বর্তমানকে ভালোবাসি, আর তোর অনুমতি থাকলে ভবিষ্যৎকেও ভালোবাসবো। অতীত না জেনেই আমি তোকে ভালোবেসে ফেলেছিলাম, আর অতীত জানার পর আরও বেশি ভালোবাসি। আর এই ভালোবাসার পরীক্ষাই আমায় দিতে হবে, আর আমি রাজি তা দিতে। বলে অঙ্কুশ চুপ করে। কিছুক্ষণ হাঁটার পর নীরবতা ভেঙে অঙ্কুশ বলে ওঠে, কাল স্টেশনে যাব আমি শ্রী, শেষ দেখাটা খুব দরকার আমার কাছে। না অঙ্কুশ, আসিস না। আমার জন্য শেষ দেখাটা না হওয়া খুব দরকার। আমি তোকে আমার পিছুটান বানাতে চাই না, আসিস না তুই। দুজনের মনেই অনেক প্রশ্ন উত্তরের ভিড়, কিন্তু তবুও দুজনেই চুপ। বাসস্ট্যান্ড এসে গেছে, এবার দুজনের যাত্রা দুই দিকে। শ্রীর হোস্টেলে ফেরার বাস এলো। অঙ্কুশ বলে ওঠে, ভালো থাকিস শ্রী। শ্রী ওর দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে, যেন দুজনের না বলা কথাগুলো চোখের চাউনিতেই প্রকাশিত হয়ে চলেছে। বাসের হর্ন বাজতেই চোখ সরিয়ে শ্রী বাসে ওঠে। শ্রী হোস্টেলে ফিরে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে ফ্যানের সুইচটা অন করে। বিছানার পাশে জানালাটা খুলে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে শুরু করে অঙ্কুশের কথাগুলো। অঙ্কুশের বন্ধুত্ব ওর মনের অনেক গভীরে। হয়তো শ্রী ওকে ভালোবাসে। আজ অঙ্কুশের কথাগুলো যেন একটা নতুন আলোর দিশা খুঁজে পাচ্ছিল শ্রী। কিন্তু তা শ্রীর বাহ্যিক কঠোরতা ভেদ করতে পারেনি। বাইরের কঠোরতার মাঝেও ওর যে একটা মন বলে মানবিক প্রকাশ আছে তা উপলব্ধি করছে শ্রী। হঠাৎ শ্রীর মনে হলো, আমি কিছু ভুল করছি না তো? অঙ্কুশ তো আমায় সত্যিই ভালোবাসে। হয়তো কোথাও না কোথাও আমিও ভালোবাসি। তবে আর 5 জনের মতো মানতে পারছি না কেন আমি? ওর মন ধীরে ধীরে দুর্বল হতে থাকে। অঙ্কুশের কথা ভাবতে ভাবতে শ্রী কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারেনি। ঘুমের মধ্যে স্বপ্নে অন্যভাবে অঙ্কুশের সম্মুখীন হয় শ্রী। যেন ওর কাছে আসতে অঙ্কুশের ঘৃণা করছে, ওর থেকে দূরে সরতে চাইছে। শ্রী চমকে ঘুম থেকে উঠে পড়ে। অঙ্কুশকে নিয়ে দেখা স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে বেশি সময় লাগবে না, তাই নিজের মনকে আবার দৃঢ় করে। পরদিন সকাল 10টা, কল্যাণ স্টেশনে 2-3টে লাগেজ নিয়ে শ্রী দাঁড়িয়ে। 10টা 40-এ ট্রেন। টিকিট কাটা হয়ে গেছে। স্টেশন অত্যন্ত জনবহুল। স্টেশন চত্বরটা ভালো করে দেখলো শ্রী, অঙ্কুশ এসেছে কিনা। যাক, আসেনি অঙ্কুশ। ওকে দেখার পর হয়তো ট্রেনে উঠে চলে যাওয়াটা কঠিন হয়ে পড়তো আমার। শ্রীর মনে যেন তাও আশা আছে, ও আসবে। ট্রেন ঢুকে গেছে। শ্রী সবটা গুছিয়ে একাই ট্রেনের সিট খুঁজে বসে। আর কয়েক মিনিট পরেই ছাড়বে। কিন্তু অঙ্কুশ এলো না। শ্রী আরও একবার ট্রেন থেকে নেমে এদিকে ওদিকে তাকিয়ে দেখল, কিন্তু তাও দেখতে পেল না অঙ্কুশকে। না, ও আর আসবে না হয়তো। আমিই তো না বলেছি ওকে, বৃথা আশা কেন করছি। সিটে গিয়ে বসে শ্রী। ব্যাগ থেকে একটা বই বের করে পড়তে থাকে। কিন্তু জানালার ধারে সিট পেলে যা হয় আর কি। বই খোলা, চোখ জানালার ফাঁক দিয়ে দূর থেকে দূরের দৃশ্যের আরোহণ করে চলেছে শ্রী। কিন্তু মন সেখানে কোনো এক নির্দিষ্ট চিন্তায় লিপ্ত। শ্রী বাইরের দিকে তাকিয়ে ভাবতেই থাকে, অঙ্কুশ এলো না কেন? যোগাযোগ শ্রী আর রাখবে না। কোনো চিঠিও নয়,
কারণ তাতে যদি স্ত্রীর ভালোবাসাটা ধরা পড়ে যায় অঙ্কুশের কাছে, এই ভয়ে। অঙ্কুশের না আসার কারণে স্ত্রী নিজের প্রশ্নের উত্তর নিজেই সাজিয়ে নেয়। বোধহয় স্বপ্নটাই সত্যি হয়েছে। হয়তো বুঝেছে আমায় সহানুভূতি দেখানো যায়, ভালোবাসা নয়। ভালো থাকুক ও, যেখানেই থাকুক, যেভাবেই থাকুক। বেশ কয়েকদিন আসানসোলের বাড়িতে থাকার পর স্ত্রী সৌভাগ্যবশত কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পায় নিজ যোগ্যতায়। অতঃপর আবার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে চলে যায়, অবশ্যই আর্থিক সমস্যা লাঘবের জন্য। আবার নতুন বন্ধুত্ব, নতুন জায়গা। কিন্তু এত কিছুর মধ্যেও অঙ্কুশের কথা ওর মনে ফিরে ফিরে আসে। সাজগোজের প্রতি ওর কোনো দৃষ্টি কোনো কালেই ছিল না। নিজেকে কারোর জন্য তৈরি করবে এমন চিন্তা ওর থেকে বহু দূরে। এই রূপ দেখে যে কী করে অঙ্কুশের মতো এত স্মার্ট ছেলে প্রেমে পড়তে পারে তা ভেবেই অবাক হয়ে যায় শ্রী। হয়তো অঙ্কুশ ভুলেই গেছে আমায়। মাস্টার্সের পর আবার স্কলারশিপে বিদেশে পাড়ি দেয় শ্রী। পিএইচডি পোস্ট ডক্টর শেষ করে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটির ম্যাথের প্রফেসর হয়ে ফিরে আসে শ্রী। এখন ওর বয়স 30-এর কোঠায়। অবচেতন মনে এখনও অঙ্কুশের স্মৃতি ধরা দেয়। কিন্তু শেষবার স্টেশনে না আসার কারণ তা আজও অজানা শ্রীর কাছে। শুধু শ্রীর বারণ শুনেই কি আসেনি অঙ্কুশ? এটা সত্যি মিথ্যে জানা নেই, কিন্তু শ্রীর মন কখনো সায় দেয়নি। দিল্লি ইউনিভার্সিটি ম্যাথের ইন্টারন্যাশনাল কনফারেন্স। শ্রী স্টেজে প্রজেক্ট নিয়ে স্পিচ রেখে নেমে আসছে। হঠাৎ একজন সামনে এগিয়ে এসে, চিনতে পারছেন ম্যাম? শ্রী মুখ তুলে দেখে চোখে ব্ল্যাক ফ্রেমের গ্লাস, একটা ব্লু হোয়াইট চেক শার্ট যার হাতাটা কবজির একটু ওপর অবধি গোটানো, আর ব্ল্যাক স্যুট। বয়সটা আন্দাজ করতে পারছে না শ্রী। লোকটি বলে ওঠে, এত দেরি করছিস আমায় চিনতে শ্রী? শ্রী নামটা উচ্চারণেই চমকে ওঠে শ্রী। এক দৃষ্টে তাকিয়ে থাকে শ্রী লোকটার দিকে। এইবার ওর বুঝতে একটুও ভুল হলো না। ধীরে ধীরে বলে ওঠে, অঙ্কুশ। যাক, চিনলি শেষ অবধি, বলে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলে অঙ্কুশ। শ্রী এখনও ওর দিকে তাকিয়ে। খানিকক্ষণ দুজনেই চুপ। তুই খুব বদলে গেছিস অঙ্কুশ, রোগা হয়ে গেছিস। তারপর আবার চশমা। তা হয়তো একটু হয়েছি। কে আর দেখবে আমাকে শ্রী? কিন্তু তুই এখানে কেন অঙ্কুশ? কনফারেন্সে এসেছিস বুঝি? এই বছরই প্রফেসর হয়ে এসেছি আমি দিল্লি ইউনিভার্সিটিতে। শ্রী এতদিন পর অঙ্কুশের সামনে এসে এক লুপ্ত খুশির হদিশ পায়। অজানা একটা ভয় নিয়ে শ্রী নিজেই জিজ্ঞেস করে, এখনো কি সিঙ্গেল লাইফ, না কেউ এসেছে নতুন করে অঙ্কুশ? আশাটা কি অস্বাভাবিক নয় শ্রী? স্বাভাবিক তো বটেই অঙ্কুশ। একদিন আলাপ করাস। মুখে হাসি থাকলেও মনটা যে শ্রীর ভেঙে চুরমার হচ্ছে তা খুব ভালো করেই অনুভব করছে অঙ্কুশ। আজই দেখাচ্ছি। ওর ফটো আমার ওয়ালেটে থাকে তো, দাঁড়া 1 মিনিট, বলে ওয়ালেট বের করে ফটোটা দেখায় অঙ্কুশ। শ্রী ইতস্ততর সঙ্গে চোখ তুলে দেখে। নিজের ফটোটা দেখার পর শ্রী কিছুটা বিস্ময় ভরা খুশিতে তাকায় অঙ্কুশের দিকে। তুই কি ভাবলি শ্রী আমি হেরে যাব ভালোবাসার পরীক্ষায়? আজ অবধি হার স্বীকার করে নিয়ে অনুতাপ করার মতো কোনো কাজ করিনি আমি। তবে এখানে কেন? তোকে আমি বলেছিলাম শেষ দিন দেখা হলেও অপেক্ষা করতাম। আর তুই আজও রাজি না হলে আমার অপেক্ষা পর্ব চালু থাকবে। শ্রীর ইচ্ছে করছে অঙ্কুশের বুকে মুখ গুঁজে চিৎকার করে কাঁদতে, কিন্তু পরিস্থিতি চাপে নিজেকে সামলে শ্রী বলে ওঠে, জানতাম না যে এতখানি আমায় কেউ ভালোবাসবে অঙ্কুশ। এতদিনের দুঃখের পর যে এই সুখের দিনটা আমার ভাগ্যে ছিল তা ভেবেই অবাক লাগছে। ভগবান আমার শৈশবটা যেমন কেড়ে নিয়েছেন, আজ সবটা ফিরিয়ে দিচ্ছেন অঙ্কুশ। শ্রীর চোখ অশ্রু রাশিতে ঝাপসা হয়ে আসছে। দুজনেই চুপ, একে অপরের দিকে তাকিয়ে। সববারের মতো এবারও অঙ্কুশ নীরবতা ভেঙে বলে ওঠে, তুইও তো পাল্টে গেছিস শ্রী। শাড়ি, চোখে চশমা, মনে হচ্ছে সেই শ্রী নয়, ম্যামের সাথে কথা বলছি, বলে হালকা হাসে অঙ্কুশ। শ্রী তাও চুপ। ওর মুখের ভাষাগুলো যেন সব হারিয়ে গেছে এই আকস্মিক ঘটনায়। শ্রী, তুই কি এখনো অস্বীকার করবি তুই ভালোবাসিস না আমায়? মৌনতা ভেঙে শ্রী বলে ওঠে, আজ আর অস্বীকার করার কোনো ক্ষমতা নেই আমার। কল্যাণী ছাড়ার দিন স্টেশনে যে এত ছোটাছুটি করলি আমার জন্য, একবার মুখ ফুটে বলতে তো পারতিস শ্রী। শ্রী অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই এসেছিলিস অঙ্কুশ? তবে সামনে এলি না কেন? কারণ আমিও চাইনি আমায় তুই পিছু টানবা না, দূর থেকে দেখেছি।
যতক্ষণ না ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়েছে। শ্রী লজ্জায় মাথা নিচু করে। ও যে ভালোবাসার অভিব্যক্তি এতদিন ধরে লুকানোর চেষ্টা করছে তা অনেক আগেই অঙ্কুশের সামনে ধরা পড়ে গেছে। মিলন ঘটতে এত দেরি হলেও এমন মধুর মিলনই তো কাম্য, যেখানে প্রতীক্ষা এত দৃঢ়। বধূবরণের সন্ধে, অলিভ রঙের সুন্দর বেনারসিতে সুসজ্জিতা শ্রী। বয়স 30 পেরোলেও ও স্ত্রীভাব আজও চরমভাবে প্রস্ফুটিত। বধূবরণ অনুষ্ঠান শেষে অঙ্কুশ ওর রুমে স্ত্রীকে নিয়ে গিয়ে বলে, শ্রী, আজ আমি তোকে একজনকে দেখাবো, কিন্তু প্রমিস কর আমায় ভুল বুঝবি না তুই। ভুল কেন বুঝবো অঙ্কুশ? দেখা না কাকে দেখাতে চাইছিস। অঙ্কুশ একটা ফটো অ্যালবাম এনে নির্দিষ্ট একটা পেজে গিয়ে আটকে যায়। অ্যালবামটা শ্রীর দিকে ঘুরিয়ে অঙ্কুশ বলে, দেখ তো চিনিস কি না। শ্রীর গাল ভরা হাসিটা হঠাৎ ছবিটা দেখে ম্লান হয়ে গেল। ইনি সেই পিশাচ যার জন্য শ্রীর এতগুলো বছর নরকের মতো কেটেছে। অ্যালবামটা ছুঁড়ে কাঁদতে শুরু করে। অঙ্কুশ স্ত্রীকে থামানোর চেষ্টা করলে শ্রী চিৎকার করে ওঠে, কে ও অঙ্কুশ? কি সম্পর্ক তোর সাথে? তুই আমার জীবনটা শেষ করতে চাস অঙ্কুশ? চুপ শ্রী, প্লিজ চুপ। উনি আমার মামা ছিলেন। প্রায় 5 বছর হলে উনি মারা গেছেন। লিউকোমিয়ায় ভুগছিলেন অনেক দিন থেকে। শ্রী খানিকটা শান্ত হয়। অঙ্কুশ বলে চলে, আমিও জানতাম না তোর এতদিনের অপরাধী আমারই মামা। যখন জানলাম তখন তুই অনেক দূরে আমার থেকে, কোনো যোগাযোগই হয়নি। উনি যে কেরিয়ারের শুরুতে আসানসোলে থাকতেন তা আমি ভুলেই গিয়েছিলাম। বরাবর ওনাকে আমি কাটোয়াতে দেখে এসেছি। তো জানিস শ্রী, শেষ যেদিন মৃত্যুশয্যায় উনি, আমি গিয়েছিলাম দেখা করতে। তখন আমার কাছে নিজের ভুল স্বীকার করে এক অসহায় মেয়ের সাথে করা অন্যায়ের জন্য ক্ষমা চান, আর বলেন ওই অন্যায়ের শাস্তি হয়তো তার এই ব্যাধি। ঘটনা শুনে আমি জিজ্ঞেস করি, মেয়েটির নাম কি? যখন উনি বললেন শ্রীতমা সেন, আমি চমকে উঠি আর রাগের লজ্জায় ওখান থেকে চলে আসি। মৃত্যুর সময়ও দেখা হয়নি। আমায় ক্ষমা কর শ্রী, ভগবান তোর ইচ্ছে পূরণ করেছে, শাস্তি পেয়েছে ও। বলে অঙ্কুশ মাথা নিচু করে চুপ করে বসে থাকে, যেন আসল আসামি অঙ্কুশই। শ্রী অঙ্কুশকে জড়িয়ে কেঁদে ওঠে। অঙ্কুশ ও শ্রীকে আগলে বলে, ভয় দূর করে সামনের জীবনের দিকে তাকা শ্রী, তোর জন্য নতুন এক জীবন অপেক্ষা করছে। তুই যে আমার চোখে বরাবরের অপরাজিতা। অঙ্কুশ শ্রী দুজনের সুখের বর্তমানে এক নতুন অতিথি হলো মিঠাই। মিঠাই ওদের মেয়ে, তবে মিঠাই কিন্তু ওদের বায়োলজিক্যাল মেয়ে নয়, দত্তক সন্তান। বেশি বয়সে বিয়ের কারণে কনসেপ্ট করতে অনেক সমস্যায় পড়তে হয় স্ত্রীকে। অঙ্কুশ শ্রী দুজনের কাছে মিঠাই প্রাণাধিক প্রিয়। শাসন সোহাগে এতটাই ভালোবাসে ওরা মিঠাইকে যে ছোটোখাটো কোনো আবদারই এড়িয়ে যায়নি ওরা। অনাথ আশ্রম থেকে 2 বছরের মিঠাইকে নিয়ে এসেছিল ওরা। আজ সেই মিঠাইয়ের 18 বছরের জন্মদিন, বিগ সেলিব্রেশন। ওদের নিজের মেয়েও যদি থাকতো মিঠাইয়ের থেকে মিষ্টি আদুরে হতো না। এখানেই ডায়েরির গল্পের ইতি। কিন্তু শ্রীময়ী, মিঠাই, অঙ্কুশের গল্প শেষ নয়। বিকেলে শ্রীময়ী বাড়ি ফেরার সাথে মিঠাই ছুটে ওর মাকে জড়িয়ে ধরে, মামনি, আমার সব জন্মদিনের সেরা উপহার এই ডায়েরি। তুমি সত্যিই অপরাজিতা মামনি। পরের জন্মে যেন তোমারই গর্ভে জন্মাতে পারি মামনি, বলে কাঁদতে শুরু করে মিঠাই। আর শ্রীময়ী ওকে আগলে রেখে কেঁদে ওঠে। প্রত্যেকের জীবনের সমস্যা ভিন্ন, কিন্তু সমাধান একটাই, তা হলো ধৈর্য। কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়। ধৈর্য রেখে সময়ের তালে তাল মিলিয়ে যে এগিয়ে চলে, সেই হয়ে ওঠে অপরাজিতা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।